হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ার হয়েছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? এই ক্লাসটা শেষ হয়ে গেছিল, শেষ মুহূর্তে বন্ধ হয়ে গেছিল। জাস্ট 5-10 মিনিট মতো হবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে শুধু এটাই করাবো, আর নতুন কোনো কিছু করাবো না। তারপরে যেটা পড়ানো হয়েছে দুদিনের, ওই 2 দিনের ক্লাস থেকে কোয়েশ্চেন ধরবো। মার্জিত সুখবাদী কে? কে বলবে? আগের দিনে যে ক্লাসে ছিল তাদের মধ্যে কেউ একজন বলো মার্জিত সুখবাদীর নাম। মিল। হুম, মিল কি দৈহিক সুখের প্রতি বেশি গুরুত্ব দেয় নাকি মানসিক সুখের প্রতি? মানসিক সুখে। হুম। আচ্ছা, এই মিলকে বা বেনথামকে, এদেরকে পরসুখবাদী বলা হয়েছে, কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে প্রথম দিকে মানে যখন আলোচনা করেছিলাম যে আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সাইকোলজিক্যালি কি সুখবাদী, মানে সুখটাই কামনা করি এবং সেটা নিজের সুখের কথা চিন্তা করি, সবসময় কিন্তু অপরের কথা চিন্তা করি না। তাহলে হঠাৎ করে মিল বেনথাম পরসুখের কথা কেন চিন্তা করতে গেলেন? আগের দিনে বলেছিলাম, কেউ বলতে পারলে বলো, না হলে আমি বলছি। দেখো, বেনথামের যে পরসুখবাদটা সেটাও কিন্তু আত্মসুখবাদ থেকে এসেছে। যেমন মানুষ কিন্তু নিজের সুখের কথা চিন্তা করলেও কতগুলো বাধা থাকে, নিয়ন্ত্রণ থাকে, সেই নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমরা পরের সুখের কথা চিন্তা করতে বাধ্য হই। সেইভাবে বেনথাম কিন্তু এই 4টা নিয়ন্ত্রণের কথা বলেছে। 4 প্রকার বাহ্য নিয়ন্ত্রণ, এটা কিন্তু কোনো একটা কোশ্চেনে পড়েছিল, আমি দেখেছি, মনে নেই এক্সাক্ট কোন কোশ্চেনে। তো বেনথাম যে 4 প্রকার বাহ্য নিয়ন্ত্রণের কথা বলেছিল এগুলো মনে রাখবে। সেটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ধর্মীয়, এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ধর্মীয়, আর একটা হচ্ছে ফিজিক্যাল, যেটা মানে যেটা প্রাকৃতিক, যেটা বলে প্রাকৃতিক নিয়ন্ত্রণ। তাহলে সামাজিক বিধি কি? এখানে যেটা রয়েছে প্রথমে সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ মানে কেমন ধরনের? দেখো, বলছে সামাজিক যে বিধিগুলো সেগুলো যদি আমরা অমান্য না করি, তাহলে তো আমাদেরকে সেখানে আহ, অনেক সময় আমাদের স্বার্থের নিজের স্বার্থের কথা না করেও, না ভেবে কিন্তু অপরের জন্য আমরা কাজটা করেই থাকি। সেটা হচ্ছে সামাজিক বিধি। বলছে যদি সামাজিক বিধি অমান্য করে অপরের স্বার্থ বিরোধী কাজ করলে সমাজ ব্যক্তিকে নানাভাবে শাস্তি দিবে। আর যেহেতু সমাজে শাস্তি দিবে, সেই জন্য কিন্তু আমরা সমাজের কথা চিন্তা করে, সমাজের প্রতি ভয় করে কিন্তু অপরের কথা মানে চিন্তা করি বা অপরের জন্য কাজ করি। যেমন একটা বাস্তবিক যদি উদাহরণ দেওয়া যায়, অনেক ছেলে মেয়েরা কি করে, বড় হয়ে কিন্তু তার মা বাবার দায়িত্ব নিতে চায় না। মা বাবাকে কেন টাকা দেবো, এটা এটা কিন্তু অনেক ঘরে দেখা যায়। তখন কিন্তু সমাজের লোকে খারাপ বলবে এই ভেবে কিন্তু অনেকে যার দায় ভারটা শুধু সেরে দেয়। সেখানেও কিন্তু অপরের জন্য চিন্তা, অ্যাকচুয়ালি মানসিক ভাবে বা ভেতর থেকে কিন্তু অপরের জন্য চিন্তা করে না। সে অপরের সুখের জন্য না ভাবলেও সে কিন্তু সমাজের ভয়ে কিন্তু অপরের সুখের কথা ভাবে, বা সমাজের ভয়ে, যেমন বলা যেতে পারে বোনের ঘরে কোনো কিছু দেওয়া, অপর কথা বলবে বা সমাজের লোকেরা কথা শোনাবে, সেই ভয়ে অনেক ভাই কিন্তু দেয়, অনেক ভাই অবশ্যই ভালোবেসে দেয়। একটা হলো সামাজিক বিধি। আর রাষ্ট্রীয় নিয়মটা কি? যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তো আমরা অবশ্যই সবাই নিয়ন্ত্রণে বাধা রয়েছি। রাষ্ট্রীয় নিয়ম যদি আমরা না মেনে চলি তাহলে কি করবে? রাষ্ট্র আমাদের শাস্তি দেবে। তাহলে রাষ্ট্র শাস্তি দেবে সেই ভয়েও আমরা অনেক কিছু কিন্তু কাজ করি এবং অপরের কল্যাণের জন্যও করে থাকি। আর ধর্মভীরু ব্যক্তি যারা, ধর্মীয় নিয়ন্ত্রণটা কোনটা? যেমন আমরা কি বলি যে আমরা যদি ভালো কাজ করি তাহলে মৃত্যুর পরে আমরা কিন্তু স্বর্গভোগ করব, আমরা জান্নাতে যাব। আর যদি আমরা খারাপ কাজ করি তাহলে মৃত্যুর পরে কি করব? নরকে যাব। তো এই যে নরকের ভয়ে কিন্তু অনেকে ভালো কাজ করি আমরা। আর হচ্ছে প্রাকৃতিক নিয়ন্ত্রণ। প্রাকৃতিক নিয়ন্ত্রণ কি? আমরা কিন্তু জানি যে আগুনে হাত দিলে আমাদের আগুন হাতকে পুড়িয়ে ফেলবে, ঠিক আছে, তো সেখানে কিন্তু আমরা ভয় পাই। এরকম প্রাকৃতিক নিয়ন্ত্রণে অনেক রয়েছে। যেমন বৃষ্টিপাত যখন হয়, বজ্রপাতের ভয়ে অনেকে কিন্তু ঘরে ঢুকে বসে থাকি, ঠিক আছে। সেরকম ভাবে প্রকৃতির প্রতি মানে প্রাকৃতিক যে নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে প্রকৃতির বিভিন্ন বিষয়ের প্রতি ভয়েও কিন্তু আমরা নিয়ন্ত্রিত থাকি। এই হচ্ছে 4টা নিয়ন্ত্রণের কথা বলেছিল
বেনথাম, এই নিয়ন্ত্রণগুলো শুধু নাম মনে রাখবে। মিলও কিন্তু নিয়ন্ত্রণের কথা বলেছিল, মিল এর সাথে আরো চারটার সাথে আরো তিনটে অ্যাড করেছিল, ওটা এখন এই নোটটাতে নেই, পরবর্তী মানে পরের দিনে আমি ওটা করিয়ে দেবো। শুধু এখন এইটুকু মনে রাখলেই হবে। আর মিল আমি ডিটেলসে এটা বিরাট কিছু করে পড়াচ্ছি না, কারণ হচ্ছে এতটা ডিটেলসে কোশ্চেন আসে না, শুধুমাত্র খুব জোর দিতে পারে যে বেনথামের 4 প্রকার নিয়ন্ত্রণের নাম কি বা কি কি নিয়ন্ত্রণ, বা এগুলো সিকুয়েন্স গুলো আসতে পারে, এর বাইরে আর কিছু আসবে না। আচ্ছা, মিলের যে কথাটা এটা কিন্তু মনে রাখবে যে দৈহিক সুখে তৃপ্ত শুকরের জীবন অপেক্ষা মানসিক সুখে সক্রেটিসের যে জীবন, অতৃপ্ত জীবন, সেই জীবনটা অনেক বেশি কাম্য এবং সুখের। এই কথাটা কে বলেছে? এটা কিন্তু মিল বলেছে। মিলের মার্জিত এবং সংযত পরসুখবাদ, সেটাকে কিন্তু আমরা ইউটিলিটেরিয়ানিজমও বলে থাকি। আর এখানে মিল কিন্তু গুণের প্রতি বেশি গুরুত্ব দিয়েছে, পরিমাণগত সুখটাকে মানে না, সে গুণগত সুখটাকে বেশি গুরুত্ব দিয়েছে। মানে পরিমাণ বেশি হলে যে সেটা গ্রহণযোগ্য সেটা না, সবসময় বলেছে সেটা গুণগত মানটা দেখে আমরা সুখটাকে ভোগ করব। মোটামুটি পড়ানো হয়ে গেছে, এখানটা ওই নিজেরা পড়ে নেবে, পিডিএফটা দিয়ে দেবো, বিশেষ কিছু নাই। আমি কি কোশ্চেন আলোচনা করব? ফার্স্ট দিনের ক্লাস থেকে এখন পর্যন্ত? হ্যাঁ করুন। আচ্ছা, মোরাল অ্যাকশন আর নন মোরাল অ্যাকশন, আচ্ছা এটার মোরাল অ্যাকশন কোনগুলো হতে পারে আর নন মোরাল অ্যাকশন কোনগুলো হতে পারে, উদাহরণ দাও। আমি কি অপশন দেব? মিথ্যা কথা বলা, সত্য কথা বলা, এগুলো নন মোরাল না মোরাল? মোরাল অ্যাকশন। আচ্ছা, মিথ্যা কথা বলাটা মোরাল অ্যাকশন কেন হলো, নন মোরাল অ্যাকশন কেন হলো না? নীতি গর্হিত। অবশ্যই, এটা মেন কথা হচ্ছে মিথ্যা কথা বলা, সত্য কথা বলা, এইগুলো সবই কিন্তু আমাদের নৈতিকতার সাথে যুক্ত, আর যেহেতু যেগুলো নৈতিকতার সাথে যুক্ত সেগুলো অবশ্যই মোরাল অ্যাকশন। আর নন মোরাল অ্যাকশন কোনগুলো? যেখানে মানে ব্যক্তিটা ঐচ্ছিক ভাবে কাজটা করে না, মানে তার ইচ্ছার উপর নির্ভর করে না, সেটা একদম অটোমেটিক্যালি হয়ে যায়, যেমন পাগল ব্যক্তি যেগুলো করে, বাচ্চারা যে কাজগুলো করে, ওইগুলো হচ্ছে নন মোরাল অ্যাকশন। মানে নন মোরাল অ্যাকশন অ্যাকচুয়ালি কি, যেটা হচ্ছে নৈতিকতা বিচার করার কিছু থাকেই না। পাগল মানুষের যদি কোনো কিছু কাজ করে, তার কি নৈতিকতা বিচার করবে, ভালো মন্দ বিচার করবে, নাকি কি শাস্তি দেবে তাকে? তাকে শাস্তি দেওয়া যায় না। আচ্ছা, শাস্তি কত রকমের হয়? 3 রকম। আর ক্যাপিটাল পানিশমেন্ট কোন ধরনের শাস্তিতে, এই কোন ধরনের ওই যে 3 রকমের উদাহরণ বললে না, 3 রকমের পানিশমেন্ট হয়ে থাকে, তো ক্যাপিটাল পানিশমেন্টটা কারা কারা মেনেছে? প্রতিরোধাত্মক আর হচ্ছে ইংলিশ গুলো বলো, প্রতিশোধাত্মক। ইংলিশ গুলো বলো। retributive আর preventive। হ্যাঁ, প্রিভেন্টিভের অপর নামটা কি? ডিটারেন্ট। আর সংশোধনাত্মক যারা, তারা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্টটা মানে না। একজন কোন একটা ব্যক্তির উদাহরণ দাও যে মানে না। ফ্রয়েড। ক্যাপিটাল পানিশমেন্ট মানে না কারা? সংশোধনাত্মক যারা, তারা। রিফর্মেটিভ যারা, তারা। তো একজন রিফর্মেটিভের উদাহরণ যেমন বলে দিচ্ছি, গান্ধীজি, অ্যারিস্টটল। ম্যাকেনজি। কি কি? ফের বলা শুনতে পাইনি। আমি অপশন দিচ্ছি, অ্যারিস্টটল আর গান্ধীজি, কে হবে? গান্ধীজি হবে। গান্ধীজি। গান্ধীজি কি বলেছে? এক গালে মারলে অপর গাল পেতে দাও। অতএব দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ নেওয়া যাবে না। আচ্ছা, নীতিবিদ্যার যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, সেই বৈশিষ্ট্যগুলো কেউ বলো, যে কোনো দুটো তিনটে।
নীতিবিজ্ঞান হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। হুম নীতিবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের বিজ্ঞান। হুম আহ, এটা অবশ্যই বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে আচরণ। এটা কাদের আচরণ কথা আলোচনা করা হয়? মানুষের আচরণ। আর যে মানুষ অবশ্যই সমাজে থাকে, জঙ্গলে যারা বসবাস করে তাদের তাদের কিন্তু আচরণকে আমরা বিচার করব না। কারণ এই যে কোনটা ভালো আর কোনটা মন্দ, এটা কিন্তু আমরা মানুষরা তৈরি করি। কোনো একটা কাজ আমাদের কাছে মানে আমাদের সমাজে হয়তো ঠিক, কিন্তু অপর সমাজে সেই কাজটাই কিন্তু ভুল হতে পারে। যেমন স্পেশালি গাড়ি চালানো, কোনো একটা জায়গাতে হবে যে ডান দিক দিকে গাড়ি চালায়, কোনো একটা জায়গায় রয়েছে বাঁ দিক দিকে গাড়ি চালানোর রুল। তাহলে মানুষরাই তৈরি করে যায়। অতএব সমাজে বসবাসকারী মানুষের যে আচরণ সেইগুলোর বিচার করা হবে। আচ্ছা, যারা সমাজে বসবাস করে না, মানে বাইরে থাকে, জঙ্গলে বাস করে, অথবা মানুষকে মানুষকে তার দরকার পড়ে না, এদেরকে বলা হয় হয় গড হবে, নয় তারা পশু হবে। এই উক্তিটা কার? অ্যারিস্টটল। আচ্ছা, এই সিজুইক ও যে সুখবাদের যে একটা ইয়ে বলেছিল না, কুটাফাস, যেটা ওটা কি সিজুইকের? সুখের পিছনে কি সুখের বলেছিলেন পিছনে যে পেতে হলে সুখের সুখের পিছনে কথাকে ভুলে যেতে ভুলতে হবে। হবে। বুঝতে পারলাম না, তবে আধা আধা শুনতে পেলাম, বুঝতে পেরেছি যেটা বলতে চাইলে সেটাই ঠিক। না, আসলে যেটা বলেছে সেটাই বললাম। আচ্ছা, গ্রস ইগোইস্টিক হেডোনিজম আর রিফাইন্ড ইগোইস্টিক হেডোনিজমের মধ্যে একটা পার্থক্য বলো কেউ? গ্রস ইগোইস্টিক হেডোনিজম আর রিফাইন্ড। সবাই চুপ হয়ে গেলে আবার, আমি ভুলে জানি। গ্রসটা হচ্ছে দৈহিক সুখের উপরে বেশি গুরুত্ব দেয়, হ্যাঁ। আর রিফাইন্ড হচ্ছে মানসিক মানসিক সুখের উপরে বেশি গুরুত্ব দেয়। আচ্ছা, কারা কারা স্বীকার করে যে 1 কেজি মিষ্টি খাওয়াতে বেশি তৃপ্তি পাওয়া যায় একটা বই পড়ার থেকেও, বা একটা গান শোনার থেকেও? গ্রস। গ্রস। গ্রসটা। আচ্ছা, ইগোইস্টিক হেডোনিজম আর আল্টারিস্টিক হেডোনিজমের মধ্যে পার্থক্য বলো? কে কে বলছে একটা বলতে নিজের দেখছি। সুখের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, একটা অপরের সুখের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। কোনটা কোনটা সেটা বলো। ইগোইস্টিকে নিজের আত্মসুখের উপর বা নিজের সুখের জন্য, আর যেটা পরসুখ বা সেটা হচ্ছে অন্যের সুখের জন্য। হ্যাঁ, ইগোইস্টিক মানে ইগো মানে নিজের, এটা মনে রাখবে। আর আল্টারিস্টিক অল মানে সকলের। অলমোস্ট সবার, হ্যাঁ। এত কম জন জয়েন করেছে কেন আজকে? আচ্ছা, আমি না গ্রুপেতে একটা লজিক দিয়েছি, যাদের লজিক স্পেশাল আছে দেখবে তো ওটা কোষে ওটা ভুল আছে না ঠিক আছে, একবারটি কোষে দেখবে তো, যদি হয় কারো ওটা সলভ হয় আমাকে পাঠিয়ে দিও একটু। আর তোমরা যারা ক্লাস করছো সবকে তুমি করেই বলছি, এতে আরো বেটার ফিল হচ্ছে। তো বলছি, যারা ক্লাস করছো তারা মানে তোমরা কোথায় মানে কোথায় থাকো আর কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো বা কিসের জন্য পড়েছো, যদি আমাকে পার্সোনালি আমার নাম্বারটা যদি মেসেজ করো তো খুশি হবো, ভালো লাগবে যে কে কোন জায়গায় আছে বা কি পড়াশোনা করেছে জানতে পারবো। তোমাদের কোনো আপত্তি নেই তো? না না, না আপনাকে দিদি, জানাবো। আপত্তি নেই। দিদি আমি তোমাকে চিনি, ঠিক আছে? মানে আমি তুমি যখন ইতে পেলে জবটা, তখন চিনলাম, ঠিক আছে? তুমি এসকেবিউ তে পড়াশোনা করেছো, আর হচ্ছে আমি হচ্ছি 2018 সালে, ঠিক আছে? আর তুমি কোন, সেটা আমি জানি না দিদি। 1 বছর আগে। আচ্ছা, দেখ সবাই একটু দিয়ে দিও, এক তাহলে বছর বুঝতে আগে পারবো মানে যে 2017 যে ঠিক? কারা কারা কোথায় পড়ছে কি পড়ছে, ভালো লাগবে তাহলে। আর সবাই রেগুলার ক্লাস করো মন দিয়ে, তোমরা যদি ঠিকঠাক করে সবাই ক্লাস করো, এতজন গ্রুপটাই রয়েছে, এই কজন জয়েন করেছে, যদি সবাই মিলে ক্লাসে জয়েন করো, সবাই পড়ো, আমিও মানে মন থেকে সেরকম ভাবে পড়াবো একদম,
উম, পেড ব্যাচের সাথে তোমাদেরকে সমান গুরুত্ব দিয়ে পড়াবো। আর তবে অবশ্যই ক্লাসে জয়েন করতে হবে আর পড়তে হবে সবাইকে অ্যাক্টিভলি। আর এখন খুব ভালো লাগছে যে কত সুন্দর পড়ছো বা উত্তর দিচ্ছ ফটাফট। এইভাবে যে পড়ছো, এটা এরকম করে পড়লেই কিন্তু হয়ে যাবে, বিরাট কিছু। নেট পাস করা মানে বিরাট কিছু নয়। আচ্ছা, এপিকিউরাস আর অ্যারিস্টিপাস, এদের দুজনের পার্থক্যটা কি? কে কোন ইয়েটা স্বীকার করেছে, সূক্ষ্মবাদটা? অ্যারিস্টিপাস হচ্ছে স্থূল, আর এপিকিউরাস হচ্ছে মার্জিত। হুম। মানে অ্যারিস্টিপাস কি অ্যারিস্টিপাস বলেছে হচ্ছে, তার সাথে? ওর কথাটা একটু বলো, কি বলেছে? চারবাকদের মতো করে কিছু একটা বলেছে। আরে বলে ফেলো, ম্যাম বলে ফেলো। লেখাটা তো মনে, ওই মোটামুটি বলো, হাউ পুরোপুরি না মনে থাক, মোটামুটি তো মনে থাকবে। করো বলে না, আর বিয়ে করো কি, বিকজ টুমরো ইউ উইল কি ডাই, এরকম একটা কিছু বলেছে হয়তো। হ্যাঁ, মানে তুমি আজকে বেঁচে আছো, ভালো করে খাও, ফুর্তি করো, কালকে তুমি বেঁচে নাও থাকতে পারে, তুমি কাল মারাও যেতে পারো, যেটা চারবাগরা বলেছে, দরকার পড়লে ঋণ করে খাও। এই ধরনের কথাগুলো আর কি। কিন্তু এপিকিউরাস বলে যে একটু ভেবে চিন্তে করো, কারণ বিপদ না নিয়ে মানে সুখটা এনজয় করো, কিন্তু বিপদ ঘাড়ে নিও না। হ্যাঁ, মানসিক ভাবে দেখে নাও। সে একটা উদাহরণ দিয়েছিলাম না, যে একটা সেমিনারে কেউ গেছেন, কোনো গণ্যমান্য ব্যক্তি, অনেকজন রয়েছেন, কেউ দুটো চারটা মিষ্টির ঠোঙা তুলে নিচ্ছেন। হ্যাঁ, ভিআইপি আর দের জন্য দুটো প্যাকেট তুলে নিলে একজন হ্যাঁ, পায়নি। কিন্তু আর একজন অপরজন কিন্তু সেটা দিয়ে দিচ্ছেন, অ্যাকচুয়ালি সে দৈহিক সুখটা অ্যারিস্টিপাসের মতো ভেবে নিচ্ছেন। ঠিক আছে, আছে যখন মিষ্টির প্যাকেট, চলো আমিও খাই আর বাড়ির জন্য নিয়ে চলে যাই, কিন্তু অপরজন কিন্তু সেটা মানলো না। তো অতএব বলছে, তুমি ঠিক আছে সুখটা নিয়েছো, ঠিক আছে, তোমার জন্য তো একটা প্যাকেট আছে, তুমি নাও, ওটাও তুমি ভোগ করো, কিন্তু তুমি মার্জিত হয়ে থাকো, তুমি যে জায়গাটায় আছো সেই জায়গাটা, স্থান, কাল, পাত্র দেখে বিচার করে সুখটা ভোগ করো। এটা কে বলবে? এপিকিউরাস। ঠিক আছে, আজকে এখানে এটা আগের দিনে জাস্ট একটুখানি রয়ে গেছিল আর নেটটা শেষ হয়ে গেছিল। তবে ক্লাসটা রেকর্ড আছে, দিয়ে দেবো, যারা ক্লাস কর মানে শুনোনি সেটা কিন্তু শুনে নিও ক্লাসটা। আর এখানে কে কথা বলে একটু আগে আনসার দিলে? তোমার কোথায় বাড়ি? কি দা জেদ, নাম কি তোমার? আমি হ্যাঁ, সবাই বলে। দা জেদটা কে? না না, আমার নাম দাজিদ নয়, আমার নাম জনি। আমার ও, কাকিনাড়ার বাড়ি মানে উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা আচ্ছা। মানে তোমার পড়াশোনা এখন কি চলছে? এসএলএসটি, মানে নেটের জন্য পড়ছি। হুম। বিহারের জন্য ফর্মটা ফিল আপ করেছি, কিন্তু এখন নেটের জন্য প্রিপারেশনটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা। মানে তোমার এমএ কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, 18 সালে হয়েছে, আমি রবীন্দ্র ভারতী থেকে করেছি। বিএডও হয়ে গেছে তাহলে? এস এস স্টেট হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ, দেবে। বিএড হয়ে গেছে। হুম। আর কে? আর কে? তানমনা দাস না কে? ও কি বলছিল বলো? হ্যাঁ তোমার হ্যাঁ, আমি বারাসাত থেকে, উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে। হুম, ওই আমি 2020-তে আরবিইউ থেকে এমএ কমপ্লিট করেছি, তারপরে বিএড করেছি। হুম, 23-এ বিএড শেষ হলো। আসলে আজকে টাইমিংটা চেঞ্জ হয়েছে না, ওই জন্য অনেকে লেটে জয়েন করছে। মেন কথা হচ্ছে এখানে লাইনের একটু প্রবলেম আছে, ফোনটা আমার বন্ধ হয়ে যেত, হয়তো ক্লাসটাই নিতে পারতাম না, ওই জন্য আগে শুরু করে দিলাম। ওই পরেরটাতে কিন্তু ভাইবা হবে, কারণ আমাদের যেখানে ট্রেনিং হচ্ছিল সেখানে বলা হচ্ছিল যে, বলছে তোমরা বেরিয়ে গেল, ঠিক ঠিক আছে, এরপরে স্টেট মানে প্রিলি মেন্স মানে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মানে অফিসার যেভাবে নিয়োগ করে না, এই প্রসেসে এরা টিচারদেরকে নিতে চাইছে। কিন্তু আমি যেমন দুটো এক্সাম দিয়েছি, প্রিলি মেন্স স্টেট আর বিপিএসসি, কিন্তু সেইভাবে এখন ভাইবাটা ছিল না, এখন ভাইবাটাও চালু হবে। এবারে যারা ওই যে দা যে জনি জনি যে এক্সাম দেবে না, এটা স্টেট পাস করলে পরে গেলে ওকে ভাইবার প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। তবে আমাকে এখন, আমি যেই স্কুলে নিয়েছি সেই স্কুলে আমাকে এখন ইংলিশ টিচার বানিয়ে দিয়েছে, এই ক্লাস 6 থেকে এখন 12 পর্যন্ত আমাকে ইংলিশ পড়াতে হয়। তবে তবে ফিলোজফি ম্যাম, ফিলোসফি আসলে আমি যে স্কুলটায় পড়েছি ওই স্কুলটা নিউলি মানে এইচএস মানে হাই স্কুল হয়েছে, হাই স্কুল ছিল না আগে।
আপগ্রেড হয়েছে। তো সেই হিসাবে 11-12 মানে নতুন ব্যাচ এখন আসবে। তো নতুন ব্যাচ আসবে মানে আগে পুরনো যেটা ছিল সেটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট গুলো আছে, আমি 12 এই কারণে বললাম। এবারে আর্টসের স্টুডেন্ট নাই, আর্টসের স্টুডেন্ট এবারে অ্যাড হবে, অ্যাড হলে এবারে ফিলোসফি সাবজেক্ট নিলে পড়াবো, নাহলে ইংলিশের টিচার এখন থাকবো। আর ওই স্কুলে ইংলিশ টিচার নাই, তার জন্য এখন দিয়ে দিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি হবে না আর? হ্যাঁ হবে, যে কোনো মুহূর্তে হতে পারে, কারণ 13 বছর ধরে হয়নি, এখন এরকম সমস্যা তো চলছেই, যে কোনো মুহূর্তে হবে। আমি আমি একটা কথা বলবো, অনেকে বলে হয়নি হয়নি হলো না। আরে কারোর পিছনে দোষ না দিয়ে নিজেকে সবসময় 100% রেডি রাখতে হবে। এক্সাম হলেই যেন আমি 100-100 পাই, মানে তখন নোটিফিকেশন আসবে তারপর আমি বইয়ের পাতা উল্টাবো, এটা নয়। আমি একটা কথা বলছি, এস্টেটে এখানে কিন্তু আমি টাইম পাইনি। আমি অন্য একটা এক্সাম দিয়ে ওখান থেকে ট্রেনে মানে বেরিয়েছি, মানে ডিরেক্ট এসে এক্সাম ডেট 4-5 দিন আগে দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপের পরেই। মানে ফর্ম ফিল আপ হয়েছিল, কবে ডেট দেবে এক্সামের কোনো কিছু মাথা পাতা ছিল না, 5 দিন পরে এক্সাম বলে দিল। তো আমি ওখান থেকে এসে পরীক্ষা দিলাম, মানে একটা দিনে পড়তে আলাদা করে ওটা টাইম পাইনি। আবার ওটা হওয়ার রেজাল্ট দেওয়ার মধ্যে ফর্ম ফিল আপ হলে বিপিএসসি ওরকম হয়ে গেল, মানে 3 মাসের মধ্যে দুটো পরীক্ষা হয়েছে আর জয়েনিং হয়ে গেছে। তো আমি যদি পড়া না থাকতো তাহলে পাস করা সম্ভব হতো না। অতএব মানে আমি করেছি আমারটা, আমি দেখাবার জন্য শোনাবার জন্য বলছি না, আমি চাইছি যাতে তোমরাও পড়ে রাখো, মানে একদম রেডি রাখো 100%। যে কোনো মুহূর্তে পরীক্ষা নিক না, মমতা দিয়ে একবার মুখটা খুলুক, যে হাঁ করে মুখে দিয়ে ঢুকে পড়তে হবে তার, ব্যাস। কারণ হচ্ছে পরিস্থিতি খুব খারাপ, আর কম্পিটিশন খুব হাই, খুব হাই এখন। ম্যাম আমি হচ্ছে 2018 সালে বিএড কমপ্লিট করেছি, আর এমএ হচ্ছে 16-তে। এবার তখন থেকে আমি এসএসসি নিয়েই মানে পড়াশোনা করতাম, ভাবতাম যে পড়বো, বা তখন 1-2 বছর খুব পড়াশোনাও করেছিলাম। কিন্তু হঠাৎ করে পরীক্ষা হয় না করে তো মাঝে ছেড়েও দিয়েছিলাম। তারপরে এই রিসেন্ট মাদ্রাসাটা হলো, মাদ্রাসাটা একটু পড়ে দিলাম। তার মাঝখানে পড়তে পড়তে আবার সেটটাও পাশ করেছি। মানে কদিন আগে যে সেটটা হলো আর কি, ডিসেম্বরে। এবার এই মুহূর্তে আমি বসে বসে ভাবছি আমার এখন কি করা উচিত। আমি তো এখন এই মুহূর্তে ঝেড়ে পড়ে নেটে জিআরএফ করা উচিত, দিয়ে পিএইচডি। এবার সেই সব করে চাকরি করবো কবে? চাকরি তো পাচ্ছি না। কিছু করার নাই এখন, কারণ ভাগ্য যখন যেদিকে নিয়ে যাবে এখন যেতে হবে, ভাগ্যকে বিশ্বাস করতে হবে, তার সাথে কর্ম করে যেতে হবে। এটা আমাকে তো কোনো মতে পড়তে দেবে না, আমি আমার নিজের কথাটা বলছি। আমার নিজের বাড়ির দাদা, আমরা যারা যারা সরকারি মানে জব করে, তারা একদম ভালো এডুকেটেড পারসন, তারা আমাকে কোনো মতে পড়তে দেবে না। এক নাম্বার ফিলোসফি সাবজেক্টে কিছু নেই। এমএ করার পরে আমাকে বলে বিএড না করে ডিএড করতে, মানে ওই প্রাইমারির জন্য। আমি তো একদম রেগে মাথা গরম, আমি 5 বছর ধরে তাহলে কি করলাম ফিলোসফি সাবজেক্ট নিয়ে, তাহলে আমাকে এইচএস এর পরে ডিএড করাতে হতো। তো যাই হোক, যুদ্ধ করে ডিএড করা হয়েছে, ডিএড করার পরে আর কোনো মতে পড়তে দেবে না, এসএসসির জন্য পড়া। আমি আমার ওরা কিভাবে বিশ্বাস করবে জানি না, আমি পড়তাম নেটের জন্য, কিন্তু বলতাম আমার দাদাদেরকে যে আমি এসএসসির জন্য পড়ছি। কারণ একটা জিনিস আমার মধ্যে ছিল, আমি যদি নেটের সিলেবাসটা 100% মানে কমপ্লিট করে নিই, আমি এসএসসি সিলেবাসটা দেখেছি ওর মধ্যে ভিতরে ঢুকে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে, তাহলে আমি কখন মানে মমতাদি পরীক্ষা নেবে, তার জন্য বসে না থেকে নেটের সিলেবাস কমপ্লিট করে নিয়ে অন্যদিকে যেতে হবে। তো একদম আমার একদম ন্যাচারালি 2000 কত সালটার বলছি না, বিএড কমপ্লিট করার সাথে সাথে, কিন্তু যেই মাসে আমার বিএড কমপ্লিট হয়েছে পরের মাসে আমি এমফিল পেয়েছি। এমফিল কমপ্লিট করার সাথে সাথে, এমফিল এর সাথে সাথে জিআরএফ হয়ে গেছে। তো তার সাথে ওটা কমপ্লিট করার পরে পরেই আবার পিএইচডি হয়ে গেছে। অতএব বসে না থেকে করে গেলে কিছু না কিছু হয়ে যাবে। আর এখন পিএইচডি 5 বছর জিআরএফ এর টাকা পাওয়া যাবে 50,000 টাকা করে, আবার কি চাই? মানে প্রথম 2 বছর 45,000, পরে 50,000 করে, যদি এটা ভালো টাউনে থাকা যায়। না হলে 40 থেকে 45,000 টাকা করে মাসে পাওয়া যাবে 5 বছর। এটা তো আমার নিজের হাতে, আমার শুধু এটাই মনে হয়েছিল, আমি যদি সরকারি জব নাও পাই এখন এই মুহূর্তে, ঠিক আছে 5 বছর পরে নেবে, কিন্তু 5 বছর যে আমি টাকাটা পাবো ওটা আমার হাতে। কারণ এই নেটটা কিন্তু এখনো 2 নাম্বারই হয় না, যে খাটে তারই হয়। অতএব ভালো করে খাটলে নেটটা তো হবেই, তার সাথে সাথে স্কুল সার্ভিসটা কিন্তু একদম ফুললি তৈরি হয়ে যাবে, আর যে কোনো মুহূর্তে হবে। কারণ এত বছর পরীক্ষা হয়নি, পরীক্ষা তো নিতেই হবে ওদেরকে। যারা নতুন জয়েন করলো, এখন আসলে ক্লাসটা শেষ হয়ে গেছে, একটু বাকি ছিল আগের দিনেরটা, ওটা শেষ করে দিলাম। রেকর্ডটা দিয়ে দেবো আর নোটটাও দিয়ে দেবো।
গ্রুপেতে আগের দিনে দিইনি, কারণ আমি যে ক্লাসটা শেষ করে তারপরে নোট দেবো। আর একটা আমার রিকোয়েস্ট, আমি আমি আগে দেখেছি আমি পড়াবার সময় অনেকে নোটটা নিয়ে না বিজনেস করে, অনেকে টিউশন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে লাগায়। কিন্তু আমার যারা টিউশনের জন্য, মানে অনেকে টিউশন পড়ায়, টিউশনের নোটটা নেবার জন্য ক্লাসে জয়েন করে। আমি কিন্তু তাদেরকে মানে গ্রুপে রাখবো না, দেখবো যারা যারা রেগুলার ক্লাস করছে বা অ্যাক্টিভ থাকছে তাদেরকে গ্রুপে রেখে বাকি সবাইকে রিমুভ করে দেবো গ্রুপ থেকে। ঠিক আছে, এখানে রেখে দিলাম। কারো কিছু বলার থাকলে এখন বলতে পারো তোমরা, যদি কারো কোনো কোশ্চেন থাকে। ম্যাম বলছি পিএইচডি কি বাড়ি থেকেই করা যায়, না যেখান থেকে করছি সেখানে গিয়ে করতে হবে? কোর্স ওয়ার্কটার সময় শুধু ক্লাস করতে হয়, তারপরে পিএইচডি টোটাল নিজের কাজ, বাড়িতে বসে করা যায়। ও মানে যদি দূরে ইউনিভার্সিটি হয় তাও মানে সেখানে গিয়ে কোনো থাকতে হবে অসুবিধা না, না, তাই না তো? না সেরকম বাধা ধরা কিছু নেই, শুধু কোর্স ওয়ার্কের টাইমে একটু কোর্স ওয়ার্কটা করে নিতে হবে 6 মাস, তারপরে রিল্যাক্সে বাড়িতে। আমি তো এখানে জব করছি, আমার হচ্ছে পিএইচডি তো। আপনি তো মনে হয় আগের দিন বলছিলেন বাঁকুড়াতে বাড়ি আপনার। আমার বাড়ি বাঁকুড়ায়, থাকি আমি বিহারে। আমার বাড়ি বাঁকুড়ায়, কিন্তু বাঁকুড়াতে আমি কতটুকু টাইম থেকেছি জানি না, প্রথম থেকে ছোটবেলা থেকে মেসে হোস্টেলে বাইরে বাইরে, আর এখন তো জবের জন্য বাইরে চলে এসেছি। এইসব রেকর্ড হয়ে যাবে।